রজনীকান্ত হেঁটে যাচ্ছে, পিছনে সব বিল্ডিং উঠে যাচ্ছে ক্ষেত খামারের জায়গায়। আমরাও ভাবছি যে অভ্যুত্থান মানে মনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। আমরা রিয়েলিটিতে আইসা দেখলাম 6 আগস্ট থেকে আবার হাত বদল হয়ে গেল। 5 আগস্টের পরে গার্মেন্টস পুরাই দিয়ে চাঁদাবাজি গেছে। মানে আপনি গার্মেন্টস পুরাই দিব, হয় আমার 10 কোটি টাকা দেন, নাহলে পুরাই দিব। এবং পুরানো হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করার পরে আমরা বলছি জামাত প্রতারণা করছে জাতির সাথে। টোটাল এস্টাবলিশমেন্ট চায় না নতুন কিছু পরিবর্তন হোক। পুলিশের বক্তব্য পুলিশ কিন্তু ফর্মালি দেয় না। ওটা আপনি জানেন হচ্ছে ফেসবুক স্ট্যাটাসে একটা আওয়ামী লীগের লোক দিচ্ছে। পুলিশের বক্তব্য পুলিশ দেখ, ম্যানেজের মধ্যে হয় দেখা গেছে যে এখান থেকে চাঁদা উঠতেছে, পুলিশ একটা ভাগ পাচ্ছে, রাজনীতিবিদরা ভাগ পাচ্ছে, সব জায়গায় স্টেক গুলা ভাগ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে একটা মুভমেন্ট সফল করা ইজি, কিন্তু রাজনৈতিক পরিবর্তন করা অনেক টাফ। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী গেল। আবারও তরুণ নেতৃত্ব এবং বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিলে তাদের মধ্যে এক ধরনের আলাপ হলো এবং তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি সমূহ আবারও ব্যক্ত হলো। এই সবকিছু মিলিয়ে তারা এবারে নির্বাচনে অংশ নিয়েছে। 6 জন সংসদ সদস্য আগামী সংসদে তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। এই সব মিলিয়ে আমরা আলোচনা করব। তির্যকে আজ আমাদের অতিথি নারায়ণগঞ্জ 4 আসন থেকে এনসিপি থেকে নির্বাচিত আব্দুল্লাহ আলামিন। আপনাকে স্বাগত তির্যকে। আপনি নারায়ণগঞ্জের মতো একটা নারায়ণগঞ্জ 4 আসন, সেখানে নির্বাচন করে নির্বাচিত হলেন এবং সংসদ অধিবেশন এই মাসেই শুরু হতে যাচ্ছে। আপনার এটাকে আপনি কিভাবে, কতটুকু দেখছেন? আসলে একটা নতুন রোল। নারায়ণগঞ্জ 4 আসন বেসিক্যালি তো পরিচিত শামীম ওসমান বা গডফাদারদের আসন হিসেবে। ওই জায়গায় আসলে আমার যেটা মনে হয়েছে যে আসলে মানুষ একটা কাঙ্ক্ষিত পরিবর্তন চাইছে। যে পরিবর্তনটা কে হেভিওয়েট, কে হেভিওয়েট না, কে কোন দলের, কে কোন মতের, এগুলোর চেয়েও মানুষ ভাবছে এত বছরের নারায়ণগঞ্জের যে নেগেটিভ ব্র্যান্ডিংটা, ওই ব্র্যান্ডিংটা থেকে মুক্ত হইতে হলে তার কি করা দরকার, কার উপর আস্থা রাখা দরকার, এইরকম একটা চিন্তা মানুষের কাজ করেছে। ওই জায়গায় আমরা দেখেছি ইয়াং জেনারেশন খুব ভালোভাবে আমাদের সাথে এঙ্গেজ হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখছি যে বিভিন্ন পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি বা কলেজের স্টুডেন্টরা নিজেরা গ্রুপ করে ক্যাম্পেইন করতেছে এবং মানে পরিচয় নাই, হঠাৎ করে আমার সাথে আসতেছে, দেখা করতেছে, বলতেছে আমরাও ক্যাম্পেইন করতেছি, নিজের এলাকায় ক্যাম্পেইন করতেছে এবং কোনো কিছু চাচ্ছে না এখন পর্যন্ত, কিন্তু একটা ছবিও তুলে নেই। এই ধরনের মানে ভালো যদি ঢাকা ভার্সিটিতে পড়া, জাহাঙ্গীরনগরে পড়া, জগন্নাথে পড়া, বিভিন্ন প্রাইভেট ভার্সিটি মূলত তরুণদের কাছ থেকে এক ধরনের খুব ভালো সাড়া পেয়েছি। এরপরে আমরা দেখলাম যে আসলে এই এলাকাটাতেই তো আমাদের জন্ম, বড় হওয়া। আমরা দেখেছি যে বছরের পর বছর ধরে এই এলাকায় হচ্ছে এক ধরনের জমিদারি স্টাইলের রাজনীতি চলছে। মনে করেন ওসমান পরিবার 3 পুরুষ ধরে রাজনীতি করতেছে। তারা এই ধরনের রাজনীতি যে মানুষ, আপনারাও যদি আমি বলি যে আপনি জিজ্ঞেস করলেন আমার বাড়ি কোথায়, আমি বললাম নারায়ণগঞ্জ, তো ও নারায়ণগঞ্জ, এরকম একটা টোন কিন্তু হয়। আমি যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, পরিচয় যখন দিচ্ছি, ও নারায়ণগঞ্জ, মানে নারায়ণগঞ্জ মানে মানুষের মাথায় ঢুকে যায় শামীম ওসমান বা একটা নেগেটিভ ব্র্যান্ডিং, একটা সন্ত্রাসের শহর, গডফাদারের শহর। এই জিনিসটার ভুক্তভোগী আমরা সবাই। নারায়ণগঞ্জের যে অনেক পজিটিভ জিনিস আছে, নারায়ণগঞ্জের একটা ভালো হিস্ট্রি আছে, কালচারালি নারায়ণগঞ্জ অনেক সাউন্ড শহর, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, অ্যাক্টিভিজমে, সেটা 52 ভাষা আন্দোলন হোক, 69-এর গণ অভ্যুত্থান হোক, 71-এর মুক্তিযুদ্ধ হোক, 90-এর গণ অভ্যুত্থান হোক এবং 24-এর অভ্যুত্থান হোক, প্রত্যেকটা জায়গায় নারায়ণগঞ্জ খুব ভাইব্রেন্ট রোল প্লে করতেছে। কিন্তু এই কোনো কিছুই আলাপে আসতেছে না একটা নেগেটিভ রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকার কারণে। মানুষ এটা থেকে বের হইতে চায়। এই জায়গায় আপনি বের হওয়ার জন্য মানুষের যে এই যে চাওয়া বা তরুণরা যে আপনার উপর আস্থা রাখলো, আপনি বললেন যে অনেক অপরিচিত, আপনি রাস্তায় পরিচিত হয়েছেন, সেই তরুণরা বলছেন যে আপনার হয়ে তারা ক্যাম্পেইন করতে চায়। এই যে চাওয়াটা, সেই জায়গাটাতে আপনি আসলে মানে কিভাবে কাজ করবেন বা আপনার পরিকল্পনাটা আসলে কি? সিম্পলি আমরা খুব বেশি আশ্বাসের ডামাডোলের মধ্যে আমরা যাইনি। আমরা দুইটা কথা বলছি যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হয়ে নেগেটিভ ব্র্যান্ডিং এর যে শহর, এটাকে একটা পজিটিভ নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলব। আরেকটা জিনিস হচ্ছে নারায়ণগঞ্জের মূল প্রবলেম, এই অঞ্চলটা, আপনি নারায়ণগঞ্জ যখন শামীম ওসমানের আসন শুনবেন তখন মনে হবে অনেক কিছু, আপনি যদি লোকালিটিতে যান দেখবেন যে এখনো
এই শীতের দিনে দেখবেন যে রাস্তায় হাঁটু পানি আছে, এরকম এলাকা আছে জলাবদ্ধতা, এবং মাদক, নোংরা, আবর্জনা, খালগুলো একটাও, সবগুলো মরা খাল, এইরকম একটা অবস্থায় রেখে দিচ্ছে। মানে তারা পলিটিক্যাল ব্র্যান্ডিংটা যেভাবে করছে, অনেক বড় নেতা অমুক তমুক, কিন্তু এলাকাটা একটা গার্বেজে পরিণত হয়ে গেছে। ওই জায়গা থেকে মানুষের মূল সমস্যাটা আমরা বেসিক্যালি মনে করি যে নাগরিক সুবিধা নেই, নাগরিকের মর্যাদা নেই। কারণ এত বছর চলছে হচ্ছে এক ধরনের মাফিয়া স্টাইলে। এই এলাকাটা, এই ইউনিয়নটা আপনি হচ্ছে লিডার, আপনারা দিয়ে দিলাম, আপনি যা বলবেন তাই। আপনি শামীম ওসমানের ডান হাত বা বাম হাত, এবার আপনি যা বলবেন ওইরকম একটা এক ধরনের তালুকদারি সিস্টেম চলে আসছে। ওইখান থেকে মানুষ বের হইতে চাইছে। তো এখানে আমরা দুইটা জিনিসকে ফোকাস করছি, একটা হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে একটা পজিটিভ নারায়ণগঞ্জ, আর একটা হচ্ছে নাগরিক সুবিধার যে অপ্রতুলতা, ওইটা থেকে বের হয়ে নাগরিকের মর্যাদা এবং সুবিধা রক্ষার জন্য, সুবিধা নিশ্চিতের জন্য আমাদের movement। এই দুইটা জিনিসকে আমরা ফোকাস করছি। আমরা দেখেছি যে মানুষ এই দুইটা জিনিস আসলে চায়। এখন এই যে শামীম ওসমানের এলাকা হিসেবে বলি বা যেটাই বলি, যে নারায়ণগঞ্জ 4 আসন যেটা, সে 4 আসনের সাথে তো বন্দর খুব গুরুত্বপূর্ণ কিছু এলাকা যুক্ত। হ্যাঁ, এবং সেইখানকার শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ আরেকটা খুব Basic গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল। তো সেখানে যে চাঁদাবাজির একটা, মানে শিল্পাঞ্চল ধরলেই কিন্তু আমরা ধরে নিই যে সেখানে একটা চাঁদাবাজির র‍্যাকেট আছে। সেইটার অপারেটররা কি রাতারাতি চলে যাবে? সেটা কি আপনি কিভাবে ম্যানেজ করবেন? রাতারাতি তো আসলে চলে যায় না। অভ্যুত্থান যখন হইছে, আমাদের কাছে মনে হয়েছিল যে ৫ আগস্ট যখন হাসিনা চলে যায়, তখন মনে হয়েছিল যে আসলে সবকিছু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। আমাদের মধ্যে একটা ফিলিংস ছিল। আমি কিন্তু ওই ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। মনে করেন একটা মুভি সিন আমরা দেখছি যে রজনীকান্ত হেঁটে যাচ্ছে, পিছনে সব বিল্ডিং উঠে যাচ্ছে ক্ষেত খামারের জায়গায়। আমরাও ভাবছি যে অভ্যুত্থান মানে মনে হয় অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা রিয়েলিটিতে আইসা দেখলাম ৬ আগস্ট থেকেই আবার হাত বদল হয়ে গেল। মানে ওসমানের সাম্রাজ্য, জীবন আসলে হচ্ছে তামিল সিনেমা না। হ্যাঁ তামিল সিনেমা না, ওসমানের সাম্রাজ্য বিএনপির পরিচয় একজন নিয়ে নিচ্ছে, ওসমানের ব্যবসা আরেকজন প্রোটেকশন দেওয়া শুরু করছে, বা অবৈধ ব্যবসা এটারও একজন হ্যান্ড ওভার হচ্ছে। মানে জিনিসটা আমরা খুব হতাশ হয়েছি, হতাশা থেকেই আমাদের রাজনৈতিক যাত্রাটা শুরু। কারণ আমরা রাজনীতি করার চেয়ে আমরা দেশের জন্য নামছিলাম, কিন্তু আমাদের রাজনীতি করাটা মূল ফোকাস ছিল না। তখন পরিবর্তন চেয়েছি, যখন দেখছি এই পরিবর্তন হয়নি তখন। তো এখন যেটা হয়েছে যে এখন ভিন্ন নামে, যেমন আপনি জানবেন নারায়ণগঞ্জে ৫ আগস্টের পরে গার্মেন্টস পুরাই দিয়ে চাঁদাবাজি হয়েছে। মানে আপনি গার্মেন্টস পুরাই দিব, হয় আমার ১০ কোটি টাকা দেন, নাহলে পুরাই দিব, এবং পুরানো হয়েছে, যে টাকা দেয় নাই পুরানো হয়েছে। এবং এই হুমকি দেওয়ার কারণে একজন বিএনপির নেতা, সাংগঠনিক সম্পাদক, তাকে অ্যারেস্ট করা হয়েছে, পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার কিন্তু ওই ধরনের এলোকেশন কোনোটাই বাদ যায়নি, কিন্তু বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে গেছে ইলেকশনের আগে, কারণ তার ইকোনমি এবং তার দরকার। আমার শুনি তো এই ঘটনাগুলো ঘটতেছে, দুর্বৃত্তায়নটা ভিন্ন ফরম্যাটে আসতেছে। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা মুভ দিচ্ছি। আমরা বলতেছি যে আমরা কোনো ধরনের চাঁদাবাজি দুর্বৃত্তায়নের পার্ট হব না, আমরা চলেন একসাথে ফাইটটা দিই মানুষের মধ্যে। সেই ক্ষেত্রে আপনার তো এই যে চাঁদাবাজি, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট যদি ভাবি, চাঁদাবাজি বলি বা হচ্ছে এই ধরনের যে প্রভাব বিস্তারের যে রাজনীতি, সেইটা তো আসলে হচ্ছে প্রশাসন, পুলিশ, এই সব কিছুকে এক ধরনের ম্যানেজের মধ্যে রেখেই আসলে হয়। হ্যাঁ, এটা এটা এটুকু, মানে এটা এক ধরনের ম্যানেজের মধ্যে হয়। দেখা গেছে যে এখান থেকে চাঁদা উঠতেছে, পুলিশ একটা ভাগ পাচ্ছে, রাজনীতিবিদরা ভাগ পাচ্ছে, সব জায়গায় স্টেক গুলা ভাগ হয়ে যাচ্ছে। তো এটা একটা সমন্বিত পদক্ষেপ তো দরকার, কিন্তু আমরা একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। যেমন আমরা যেটা ফেস করতেছি, যেমন মনে করেন আমার এলাকা মাদকের একটা অভয়ারণ্য টাইপের অনেক স্পট আছে। এখন আমি যদি মাদকের বিরুদ্ধে একটা স্পেশাল অভিযান চাই, আমার নারায়ণগঞ্জে আমি একমাত্র বিরোধী দলের এমপি। প্রশাসন মনে করেন এখানে র্যাব আছে, বিজিবির একটা ক্যাম্প আছে, এবং হচ্ছে পুলিশ আছে। 3টা টিম মিলে যদি একটা অভিযান হয়, 10 দিন অভিযান হইলে দেখবেন যে একটা মেসেজ যাবে, এবং হচ্ছে একটা পর্যায়ে এটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আমরা ইউজুয়ালি হচ্ছে মাদক নির্মূল বা মাদক নির্মূলের একটা সাউন্ড হচ্ছে সরকার গঠন করলো বিএনপি, তাদের দিক থেকেও আসছে, বারবার করে আসছে। তারাও এটা বেশ জোরালো ভাবে বলছে যে মাদক নির্মূল এবং হচ্ছে চাঁদাবাজি। আজই এক ধরনের বক্তব্য আমরা পেলাম যে চাঁদাবাজির বিরুদ্ধে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এই ধরনের একটা বক্তব্য আমরা পেলাম। এটা পজিটিভ, অবশ্যই আমরাও তো এটা চাই। তো এই জায়গাটা ধরেন, এই যে মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের
বাংলাদেশের যে অভিজ্ঞতা সেটা হলো যে মাদক নির্মূলের অভিযানটা শুরু হয় হচ্ছে নিচতলা থেকে। হুম। তো মাদক এইভাবে তো আসলে মাদক নির্মূল কি হয়? আপনার কি মত? আমার এখন যদি আমি মানে ফ্রাঙ্কলি বলি, হুম, তাহলে আমি ফ্রাঙ্কলি বলে অভ্যস্ত। ফ্রাঙ্কলি যদি বলি, তাহলে যেটা হবে যে আসলে মাদকগুলো নিয়ন্ত্রণ করে কারা, কোন স্পটে হয়, হুম, এগুলো সবই প্রশাসন জানে। হুম, আমার অভিজ্ঞতা এটা বলে যে সব প্রশাসন জানে। আপনি জিজ্ঞেস করেন, দেখবেন তালিকাও আছে তার কাছে, পার্সন ওয়াইজ চিনে যে এই হুম, পুরো অঞ্চলটা সে নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু পুরো প্রসেসটা এরকম যে তারে আপনি হাত দিবেন, দেখবেন যে একজন চেয়ারম্যান প্রথমে আসলো, হুম, তারপরে একজন এমপির ফোন আসলো, তারপর একজন আরো হাই প্রোফাইলের ফোন আসলো। এই যে ব্যাপারটা আস্তে আস্তে এই যে ম্যানেজের ব্যাপারটা, এটা একটা রাজনৈতিক চেইনে চলে। এই জন্য বলছি যে এটা যদি সমন্বিত একটা প্রসেস, যেমন আমি তো অবশ্যই সাধুবাদ জানাই যে মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে যেই স্ট্যান্ড গভর্নমেন্ট মুখে বললো, হুম, এটা তৃণমূলে যেতে যেতে আমাদের হতাশার জায়গা হচ্ছে, তৃণমূলে যেতে যেতে এটা আর কাজ করে, হুম, ওখানে গিয়ে আস্তে আস্তে এটা ম্যানিপুলেটেড বা ম্যানেজড হয়ে যায়। আমরা চাই এটা হোক। হুম, তো আমি যেটা বলতেছিলাম যে নারায়ণগঞ্জের 5টা আসনের মধ্যে আমি একমাত্র বিরোধী দলীয়। আমি যদি একা চাই, তাইলে একটা আলাদা অভিযান করা আমার জন্য, অভিযান তো আমার করা না, প্রশাসন করে, আমি প্রশাসন পুশ করবে। করতে পারি, করাটা কঠিন। তো এখানে সরকারের সদিচ্ছাটা দরকার, এটা আমরা মনে করি। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে ক্ষমতাসীনরাই এইসব কাজের সাথে যুক্ত থাকে। হুম। ওই জায়গা থেকে আমি বলছি যে আমি আমি এমপি হওয়ার পরে আমার কোনো লোক এই কাজ করবে না, এমপি হিসেবে তো করবে না। আপনিও ওই আসনের ক্ষমতাশীল। হ্যাঁ, এখানে একটা উত্তর আমি দিয়ে দিই। হুম, আমি নির্বাচিত হওয়ার পরে আমি বলেছি প্রশাসনকে, সাংবাদিকদের এবং হচ্ছে আমাদের যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সাথে ওপেন মিটিংয়ে মিডিয়ার সামনে আমি বলেছি যে আমাদের এই অঞ্চলের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মূলে হচ্ছে রাজনৈতিক শেল্টার এবং দুর্বৃত্তায়ন। এটা আপনারও বক্তব্য, আমারও বক্তব্য। কিন্তু এরপর থেকে কোনোদিন যদি বলতে হয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন, তাহলে বলবেন কাদের প্রোটেকশনে, কারণ আমি আলামিন কাউকে প্রোটেকশন দিব না। তাহলে বলবেন হয় অ্যাকসেপ্ট আলামিন বা এনসিপি, অথবা বলবেন হচ্ছে অমুকের কারণে এটা হচ্ছে, স্পেসিফিক বলতে হবে। আমি এই জায়গায় ক্লিয়ার করে দিছি। আচ্ছা। আহ, আহ, একেবারে জায়গায় যাই, পার্টির জায়গাটাতে যাই। এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী গেল এবং এই যে 1 বছরের যে যাত্রা, প্রতিষ্ঠাবার্ষিকী 28 ফেব্রুয়ারি গেল, যদিও আরো আগে থেকেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল, তারপরও আমরা যদি তারিখ ধরি 1 বছরের একটা যাত্রা। তো 1 বছরের এই যাত্রায় আসলে এনসিপির শুরুতে যেই প্রতিশ্রুতি তরুণরা দিয়েছিল, 1 বছর পরে এনসিপির প্রতিশ্রুতি কি একই রকম দেখেন? এনসিপির একজন পার্ট হিসেবে আপনি কি দেখেন? এখানেও যদি ফ্রাঙ্কলি বলি, হ্যাঁ, একটা অবশ্যই, মিশ্র অবশ্যই। ব্যাপার আছে। হুম, মিশ্র ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরাও যে আশা নিয়ে, যে এক্সপেকটেশন নিয়ে, মানুষের যে হোপ নিয়ে মুভ শুরু করেছিলাম, ওই জায়গায় আমরা রিচ করতে পারিনি। কেন এটা? আচ্ছা, আবার মানুষের আশা আগ্রহ এখনো নষ্ট হয়ে যায়নি। হুম, দুইটা জিনিসই একসাথে আছে। আমরা যখন ইলেকশনের ক্যাম্পেইনে গেছি, আমরা মনে করছিলাম যে মানুষ আমাদের কিভাবে রিসিভ করে। আমরা দেখলাম মানুষ খুব মানে আমাদের চাহিদার চেয়ে অনেক গুণ বেশি আন্তরিকভাবে মানুষ রিসিভ করতেছে। মানুষ মনে করতেছে যে আসলে যদি পরিবর্তন দরকার হয়, কেউ যদি অভ্যুত্থানকে ধারণ করে, কেউ যদি পরিবর্তনকে ধারণ করে, কেউ যদি সংস্কারকে ধারণ করে, এই গ্রুপ অফ পিপল। এখন কেন? কেন কোশ্চেন, ওই যে আমি বলছিলাম যে আমাদের একটা মাইন্ডসেট ছিল অভ্যুত্থানের পরে সবাই ভালো হয়ে যাবে। হুম, হুম, এটা একটা মানে শিশুসুলভ চিন্তা হইতে পারে। হুম, কিন্তু আমরা যারা মুভমেন্ট করছি, আমাদের মনে হয়েছিল, এটা আপনার সন্তান হলে আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, সেও এটা মনে করছে। শুধু এনসিপির লোকজন, সারা বাংলাদেশের যে তরুণ রাস্তায় নামছিল, ওরা সরকার গঠনের জন্য নামেনি, ওরা নামছে একটা পরিবর্তনের লক্ষ্যে। হুম, এবং তারা কিন্তু মনে করছিল যে ফ্যাসিস্ট রেজিম সরার সাথে সাথে পরিবর্তনটা হয়ে যাবে। হুম, কারণ এটা হইতে পারে শিশু সুলভ বা হইতে পারে একটা না বুঝার ব্যাপার, কিন্তু এটা সবার মধ্যে ছিল, কিন্তু ওটা হয় নাই, আনফরচুনেট বা রিয়েলিটি হইতে পারে। তারপরে আইসা আমরা ভাবলাম যে না, এই ডেপটা আমাদের আরো দিতে হবে। আমরা দেখলাম যে একটা মুভমেন্ট সফল করা ইজি, হুম, কিন্তু রাজনৈতিক পরিবর্তন করা অনেক টাফ। হুম, যেমন মনে করেন আমার এলাকায় একটা রাস্তা দরকার, আমি রোড আটকে 2 দিন ইয়ে করলাম, ডিসি সাহেব আইসা আশ্বাস দিল, কাজ শুরু হয়ে গেল। হুম, এটা এক জিনিস, কিন্তু এই যে রাস্তাটা যে হবে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হুম। একটা মুভমেন্ট করা আমাদের রিয়েলিটি আসলে ইজি। এবং ওই জার্নিতে গিয়ে আমরা দেখলাম যে টোটাল এস্টাবলিশমেন্ট চায় না নতুন কিছু হোক, পরিবর্তন হোক। মানে শুধু এস্টাবলিশমেন্টটা না চাওয়ার কারণেই কি হলো না? না, শুধু শুধু এটা না, টোটাল এস্টাবলিশমেন্ট চায় না।
টোটাল এস্টাবলিশমেন্ট মানে বিজনেসম্যানরাও চায় না, প্রশাসনও চায় না, মানে রাজনৈতিক সেটেলমেন্টও চায় না, কেউ চায় না যে আসলে নতুন কিছু হোক। তারা ওইটাতে হ্যাপি। তারা মনে কিন্তু করে নতুন কিছু হইলে আমরা মুভমেন্টের পর তাদের যেই যখন সুখ নিদ্রা ওটাতে মানে একটু কেউ উপভোগ করতেছে, তারা এটা মনে করে। মুভমেন্টের পর যখন 5 আগস্টের পর আমরা তো দেখলাম যে সবাই তরুণদের উপরে আসলে ভরসাটা রাখলো। হুম। সেটা আপনার বাহিনীগুলো যদি বলি বা রাষ্ট্রীয় প্রশাসন বলি, সবাই আচ্ছা, আসলে যে ওইটা আরেকটা হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হুম, হচ্ছে ওই ভরসাটা হচ্ছে তুমি আমার কাজটা কইরা দাও। আচ্ছা, হুম, তুমি নিজে কিছু করো, হুম, পরিবর্তনের জন্য মানে কি বলে কনক্রিট কিছু করো, ওইটা না, তুমি আমার কাজটা করে দাও। পুলিশ একটা আন্দোলন দমাইতে পারতেছে না, ভাই তুমি আমার কাজটা করে দাও, এই ধরনের একটা মানে ফ্লেভার। এক ধরনের তদবিরের মতো বিষয়টা। তদবির না, এক ধরনের হচ্ছে নিজের দায় এড়ানোর ব্যাপারটা, যে হুম, সবকিছু ঠেলা দেওয়া। হুম, আর তখন আমাদের জায়গাটা এরকম হয়েছে, মানুষ তো আমাদের কে সরাসরি বলতেছে যে তোমাদের সাথে আমরা নামলাম, এটা হইলো না, তোমরা এটা দেখো। আমাদেরও এটা এঙ্গেজ হইতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দায় এড়ানো হয়েছে। অনেক জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে দায় এড়ানো হয়েছে। একটা আন্দোলন দমনের জন্য তো, একটা আন্দোলন দমন না, একটা আন্দোলন যখন সমস্যা হয়, বিশৃঙ্খলা হয়, এটা নিরসনের জন্য দায়িত্ব কার? প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী। ওটার জন্য প্রশাসন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কেন হাসনাত আব্দুল্লাহকে ফোন দিতে হবে যে তুমি একটু আসো, না সে তো তখন convince করো? ভয়ে আছে। সে তখন ভয়ে হ্যাঁ, আছে কারণ এই যে পুলিশ ব্যাপারটা, ফোর্স এটা এটা কিন্তু হুম, শুধু ভয় না, এটা হুম। আমাদের মনে হয়েছে যে এক ধরনের দায় এড়ানো, চাপায়া দেওয়া, সে মানে যদি যেটা আমার ওইখানে কাজ না। আবার যদি তার হাতে যেই ধরেন হচ্ছে নিরসন সংকট নিরসন বা বিশৃঙ্খলা নিরসনের জন্য প্রচলিত যেই মাধ্যমগুলো যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে শিক্ষার্থী আন্দোলন হোক বা শিক্ষক আন্দোলন হোক বা যে ধরনের আন্দোলনই হোক আমরা দেখেছি যে একটা পর্যায়ের পরে লাঠিচার্জ করে টিয়ার শেল ছোড়ে রাবার বুলেট ছোড়ে এই ধরনের একটা মেকানিজম আমরা কিন্তু চিনি পরিচিত সে তো তখন এটা ওপেন করতে পারছে না না, এবং আমরা তো আন্দোলনকারীরাও বলছি জানে যে যে পুলিশ তার, আসলে এটা পারবে না আমরা তো বলতেছি তার এই ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। সে চেঞ্জ হইতে চাচ্ছে না, সে চাচ্ছে একটা একটা সময় আসছে, এই সময়টা আমি গা বাঁচিয়ে চলি, হুম, আমি আবার আগের মতোই থাকি। হুম, এখন কিন্তু আমরা এটা দেখতেছি, হুম, মানে পুলিশের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, আমলাতন্ত্রের কোনো চেঞ্জ হয়নি, যেই যেই আশাটা আমরা করছি। তো ওরা হচ্ছে মানে চিন্তা করছে যে এই সময়টা আমি পার করি, এবং এদের উপর দায় দিই। যদি চেঞ্জ হইতো তাহলে কোনো সমস্যা ছিল না। এনসিপির তো বা ৩ জন উপদেষ্টা ছিলেন। এনসিপি তিন তিনজনের দুজন উপদেষ্টা ছিলেন, ছিলেন না, ২ জন ছিলেন, ২ জন তো এনসিপিতে পরে এসে যোগ পরে দিয়েছেন। যোগ দিয়েছেন। পরে যোগ দিয়েছেন। আমি বলছি যে ছাত্রদের প্রতিনিধি তিনজন ছিলেন। ছাত্রদের প্রতিনিধি ৩ জন ছিলেন। হ্যাঁ। তো ছাত্রদের এই ৩ জন প্রতিনিধি তারা তো আসলে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের যেই মূল আদর্শিক জায়গা বলি, পরিবর্তনের আকাঙ্ক্ষা বলি সেটা নিয়েই আসলে উপদেষ্টা পরিষদে গেলেন। তো আপনার আপনার পার্টির প্রধান তিনি তার কাছ থেকে নিশ্চয়ই অভিজ্ঞতা বিনিময় হয়েছে। নিশ্চয়ই শুনেছেন। সংকটটা ঠিক কোথায় ছিল? যে তারাও কেন হচ্ছে এই জায়গাগুলোতে আসলে পারলেন না বা আসলে কি চেষ্টা করেছিলেন? আচ্ছা, এটা যেহেতু তাদের গভর্নমেন্টের পার্ট, হুম, এটা তারা ভালো জবাব দিতে পারবেন। হুম, আমার জায়গা থেকে যেটা মনে হয়েছে বা আমরা আমাদের আলোচনায় যেটা বুঝি, সেটা হচ্ছে ওই আমলাতন্ত্রের এক ধরনের অসহযোগিতা। আচ্ছা। এটাই কিন্তু আমরা বারবার দেখবেন, নাহিদ ইসলামও বারবার বলে হুম, যে টোটাল এস্টাবলিশমেন্ট চায় না পরিবর্তনটা হোক, একটা গুণগত পরিবর্তন হোক। হুম, আমরা এই জিনিসটা ফেস করছি, কিন্তু আমি ওই যে আলাপে ছিলাম যে হুম, এনসিপির প্রত্যাশার জায়গায়, হুম, এটাই তো মূল পিকচার না। মানুষ আমাদের কাছে আরো বেটার আশা করছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে অভিজ্ঞতা, এরপরে হচ্ছে নানান কিছুতে এঙ্গেজমেন্ট, যেটা আমাদের সাংগঠনিকভাবে আমাদের হওয়ার দরকার ছিল না, কিন্তু হইতে হয়েছে তাৎক্ষণিক সিচুয়েশন। হুম। এগুলো যেটা করছে যে অভ্যুত্থানের পরে আমরা যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সাংগঠনিক ফোর্সে যাব, এই জিনিসটা যাইতে আমাদের একটু টাইম লাগছে। তাতে দেখা গেছে যে ইলেকশনের ডামাডোল, নিবন্ধন লাগতেছে, প্রতীক লাগতেছে, হুম, এই সবকিছুতে আবার হচ্ছে আরেকটা দিকে, ইলেকশন তো একটা ইভেন্ট, পলিটিক্স না তো, একটা ইভেন্টে আমরা মানে মোর এই ১.৫ বছরে ইভেন্টে ব্যস্ত হয়ে গেছি। হুম। পলিটিক্স এবং হচ্ছে সংগঠনে এত ফোকাস হওয়ার আমরা সুযোগও কম পাইছি, হুম। মানে এবং টাইমও কম পাইছি। তাতে আমাদের মনে হয়েছে যে মানুষের এক্সপেকটেশনের জায়গাটা আমরা রিচ করতে পারিনি, কিন্তু সুযোগ আছে, মানুষের এক্সপেকটেশনটা এখনো আছে। আমি এই জায়গাটাতে যে আ তরুণদের রাজনৈতিক দল, এখনো আমরা সেটাই বলি, বারবার এটাই বলি যে তরুণদের রাজনৈতিক দল যেহেতু তরুণরা আশা দেখিয়েছিল, সেই তরুণদের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। সেই এনসিপি তার আ ১ম যেই ঘোষণাপত্র দেয় সেখানে নিজেকে মধ্যমপন্থী বলে হাজির করেছে। তার যেই ঘোষণাপত্রের যেই
বিষয়গুলো উত্থাপন করেছিল, মানবিক মর্যাদা, সাম্য, এই যে বিষয়গুলো, সেইটা সামাজিক ন্যায় বিচার, এই যে বিষয়গুলো উত্থাপন করেছিল, সেটাও আসলে মধ্যমপন্থারই ইঙ্গিত দেয়। এই তরুণরা শেষ পর্যন্ত একটা বৃহত্তর রাজনৈতিক দলের জোটে কেন গেল? আচ্ছা, আরো তরুণরা স্পেসিফিক, তরুণরা কেন তরুণ থাকতে পারলো না? ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে তাকে কেন যেতে হলো? আমরা আবারও বলি এটা একটা নির্বাচনী জোট এবং ইলেকশন একটা ইভেন্ট। আমি কিন্তু আগে নাহিদ ইসলাম কিন্তু পরে আবার বলেছেন, ইলেকশনের পরে বলেছেন রাজনৈতিক এটা জোটের প্রলম্বিত হইতে পারে, হুম, নির্বাচনী জোটই আছে, প্রলম্বিত আচ্ছা। হইতে পারে হুম, রাজনৈতিক জোট। তো যেটা এবং কেন বলতে হয়েছে ওইটাও আমি ক্লিয়ার করে বলি। এটার কারণ হচ্ছে সংস্কারের প্রশ্নে বিএনপির সদিচ্ছা আমরা পাইনি, আমাদের কাছে মনে হয়েছে। এই কারণে আমরা বলছি যে যাদের আমরা এই পয়েন্টে সদিচ্ছা পাইছি তাদের সাথে আমাদের জোটটা প্রলম্বিত হতে পারে। কারণ হচ্ছে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল না, গণভোট নিয়ে কোশ্চেন তোলা শুরু করলো। আমাদের কাছে মনে হলো যে তাইলে আমরা কিভাবে ফেটে দেবো, এখন ফাইটে তো এলাই লাগে। তো আমি যেটা বলতেছিলাম, ইলেকশনের জোটটা হচ্ছে একটা মানে ইভেন্ট, ইলেকশন ইভেন্টে আমাদের কাছে মনে হইতে পারে যে তার সাথে এলাই, কিন্তু এনসিপির রাজনীতি করে। এনসিপি তার মধ্যমপন্থার রাজনীতি করবে। জোট তো আজকে যে সরকারি দল সে জামাতের সাথে জোট করছে, তখন বাংলাদেশের এস্টাবলিশমেন্ট দ্বারা বলছে বিএনপি জামাত ইসলামী জঙ্গি, এই ধরনের ট্যাগও দিচ্ছে। এখন আবার বিএনপি তারা প্রেস করতেছে না যে সে প্রগতিশীল। তো এই ব্যাপারটা আছে, কারণ তার পলিটিক্সটা সে আলাদা করে গেছে। আমরা মনে করি এনসিপি তার পলিটিক্সটা করতেছে এবং এই পলিটিক্সটা সে করে যাবে, কারণ মানুষ জামাতের কাছে একরকম জিনিস চাই, তারা তার যারা অডিয়েন্স, আমার প্রশ্নটা ঠিক এই কারণেই যে এনসিপির কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো জামাতের কাছে না। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে বা বিভিন্ন ইস্যুতে, নির্বাচনী জোটটা আসার আগে যে বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি যে এলাই ফিল করা, পলিটিক্যাল ফিল্ডের দাবি বলি বিভিন্ন জায়গায় এলাই ফিল করার জায়গাটা আমরা বারবার জামাতের দিকে পেয়েছি। এটা ঠিক কি না? এটা ঠিক না, এটা ঠিক মনে করি না। কারণ দেখবেন যে ওই ঐক্যমত্য কমিশনেও কমিশনের পজিশনে বা সংবিধান জুলাই সনদে স্বাক্ষর করার পরে আমরা বলছি জামাত প্রতারণা করছে জাতির সাথে। আমরা একটা পয়েন্টে স্ট্রিক্ট ছিলাম, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের এই সংস্কার, গুণগত পরিবর্তন, এই পয়েন্টে। এখন এই পয়েন্টে আমরা যাদের কাছে পাচ্ছি তাদেরকে আমরা এলাই ফিল করতেছি। কারণ কি? কারণ হচ্ছে আমার তো এটা নিয়ে ড্রাইভ দিতে হবে, এটা আমার পলিটিক্স, এটাই আমার স্ট্যান্ড। কারণ মানুষ রক্ত দিছে, রাস্তায় নামছে, আমি রাস্তায় নামছি একটা পরিবর্তনের জন্য, একটা গুণগত সংস্কারের জন্য, একটা পরিবর্তনের জন্য। জোট না করেও তো যুগপৎ আন্দোলন করা যাইতো অনেক, মানে জুলাই আন্দোলনের ক্ষেত্রেও কোনো জোট করতে হয়নি। কিন্তু আমি কিন্তু বলছি যে পলিটিক্স আর মুভমেন্টের মধ্যে কিছুটা ডিফারেন্স আমরা পাইছি, এবং এটা তো এই কারণে ইলেকশনের জোটে আমাদের মনে হয়েছে যে না, আমরা অ্যালাই করি। কারণ হচ্ছে দিন শেষে যদি আমাদের এই ফাইটটা কন্টিনিউ করতে হয় তাহলে আমরা পার্লামেন্টেও আমরা একসাথে ইলেকশনে আমরা মুখ দিই, তো দিয়েছি। এটা আমরা নির্বাচনী জোটের পর তো আমরা দেখলাম যে বিরোধী 11 দলীয় যে ঐক্যের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলামকে ঘোষণা করা হলো। তো সেটা তো রাজনৈতিক জোটের দিকে আসলে এক ধরনের যাত্রা। ওটা আমরা বলেছি কেন, ওটা আমরা যখন প্রথম দিনই দেখলাম যে গণ অভ্যুত্থানের সাথে, সংস্কারের সাথে, সনদের সাথে, গণভোটের যে আগ্রহ, ওটার সাথে বা তরুণ প্রজন্মের যে আগ্রহ, প্রায় 2/3 মানুষ যেই লক্ষ্যে গণভোটে ভোট দিল, এটার সাথে দেখলাম যে বিএনপির আমরা সরকারি দলের আমরা দেখতে পাচ্ছি না, তাদের এটার প্রতি শ্রদ্ধাবোধ বা সম্মান দেখতেছি। ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে না, আমাদের যদি সংসদে, রাজপথে এবং আইনিভাবে লড়াই করতে হয়, এলাই দরকার। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে সংবিধান সংস্কার পরিষদ, যেটা পরিষদের শপথ 77 জন নিল, বিএনপি নিল না, এই জায়গা নিয়ে তীব্র সমালোচনা হলো, সমালোচনা নানা কিছু হলো। এখন এই বিষয়টা তো আলটিমেটলি এই যে অধিবেশন বসবে, অধিবেশনের শুরুর দিন থেকেই এই সংকটটা তো সামনে আসবে। এইটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? এখন পর্যন্ত এটা সংসদ অধিবেশন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন তো ডাকে নাই, বা হচ্ছে এটা ডাকতে হলে 60 মেম্বারের অ্যাপ্লাই করতে হবে। যদি নিজে থেকে না ডাকে, যেহেতু সংবিধান সংস্কার পরিষদ এখন পর্যন্ত বিএনপি এটাকে অ্যাড্রেস করেনি, অ্যাড্রেস বলতে হচ্ছে সে মেনে নেয়নি, শপথ গ্রহণ করেনি, তার মানে তার ফরম্যাটে এটা নাই। এখন স্পিকারের কাছে হচ্ছে
অন্তত 60 জনের এটা অ্যাপ্লাই করতে হবে, আপনি এটা করুন। অ্যাপ্লাইটা করবেন। এরপরে ওনারা যদি না দেয় তাহলে আমরা তো বলেছি যে আমরা রাজপথে আইনি টোটাল মুভমেন্টে আমরা যাব। মানে সংসদের বদলে আমরা এবারও তাহলে হচ্ছে পার্লামেন্ট আমরা তো চাই ধরনের সংসদে, সিচুয়েশন। আমরা তো চাই বলেই কিন্তু আমরা বিএনপি আমরাও তো করতে পারতাম, বিএনপি শপথ নেয় নাই যা আমরাও নিলাম না, আমরা তখন থেকেই ফাইটে দিই না। আমরা চাইছি ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে, কেউ যদি আমাদের ফ্রেমওয়ার্কের বাইরে ঠেলে দেয় এটা তো তার দায়িত্ব। আচ্ছা, আমরা তো গণ আন্দোলন করছি, গণ আন্দোলনও তো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নাই। বিএনপিও কিন্তু বা যে এই লিগ্যাল ফাইটের কথা আপনি যেটা বলছেন যে এটার এগেইনস্টে, সেইটার এক ধরনের চিহ্ন কিন্তু আমরা দেখছি যে একটা রিটও হয়েছে গণভোটের এগেইনস্টে বা এই ধরনের ইস্যুতে। তো সেইখানে তো মানে উভয় পক্ষই যদি আইনের দরবারেই যায় শেষ পর্যন্ত, তাহলে পার্লামেন্ট কেন এত বড় একটা লড়াই কেন করতে হবে তাহলে? এই কোশ্চেনটা তো আমার কাছে করে খুব বেশি উত্তর পাওয়া কঠিন। আপনার আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে বিএনপি ওই যে বললাম গণভোটকে, জনগণের রায়কে শ্রদ্ধা করবে, যদি এটা করতো তাহলে কিন্তু ওই ফ্যাক্টর দরকারই পড়তো না। আমরা এখন করতেছি কেন বা আমরা করার কথা বলতেছি কেন? বিএনপি যদি ওটাকে অশ্রদ্ধা করে তাহলে আমি জনগণের যে ম্যান্ডেট আমাদের জন্য আসছে বা জনগণ একটা ম্যান্ডেট দিচ্ছে না গণভোটের জন্য, এটার জন্য রাজনৈতিকভাবে আমার মুখ দিতে হবে না? একটা রাজনৈতিক দল হিসেবে আমার দায়িত্ব আছে না? আমি মানুষের কাছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছি না? তো মানুষ যে হ্যাঁ ভোট দিয়েছে এটা বাস্তবায়ন না হইলে আমার ফাইটটা দিতে হবে না? আমি যেই প্রক্রিয়া পারি আমার বেস্ট লিগ্যাল ওয়েতেই তো আমার যেতে হবে, হয় সংসদে নাইলে আইনি মানে আদালতে অথবা রাজপথে, আমার তো চয়েস করতে হবে। কারণ আমি তো অস্থিরতা থেকে সহসা কি বের হতে পারবে বাংলাদেশ? আমি মনে করি সরকারি দলের সৎ ইচ্ছা থাকলে সম্ভব, কারণ একটা গুণগত পরিবর্তন আমরা সবাই চাই। বিএনপি যদি এখন সাপোজ বিএনপি যেহেতু 2/3 মেজরিটি এবং এক ধরনের তো ঐকমত্য কমিশনে সব পলিটিক্যাল পার্টির সাথেই পরস্পরের আলোচনা হয়েছে, সেইটার প্রেক্ষাপট টেনে বিএনপি যদি এই 2/3 মেজরিটির কোশ্চেনকে সামনে এনে যদি বলে যে সংস্কারটা আমরা এই পার্লামেন্টেই করি, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আপনারা কি পার্লামেন্টেরিয়ান ওই ডিবেটে আপনারা যাবেন, সংসদীয় ওই বিতর্কে? পার্লামেন্টের যে টপিক ওই টপিকগুলো পার্লামেন্টেরিয়ান ডিবেটই হবে, কোনো সমস্যা নেই। পার্লামেন্ট তো আমরা তো দুইটা শপথ নিছি, একটা সংবিধান মানে সংসদ সদস্য, সংসদের যত কাজ এগুলো তো ওই ফরম্যাটেই হবে, আমরা তো ওইটাকে কোনো কোশ্চেন করতেছি না। আমরা বলতেছি যেই ব্যাপারগুলোতে 1.5 বছর আলাপ আলোচনা প্রসেস গিয়ে একটা জিনিস চূড়ান্ত হইলো, ওইটাকে আবার অশ্রদ্ধা করে জনগণও রায় দিল, আমরা 300 জন বসে ওইটা আবার চর্চা করার তো খুব একটা কারণ আমরা দেখি না। কোনো টেকনিক্যাল ইস্যুস থাকলে ওটা কথা বলা যায়, কিন্তু বা কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে টুকটাক কথা বলা যায়, কিন্তু প্রচুর নোট অফ ডিসেন্ট বিএনপির পজিশন থেকে যেটা বারবার বলা হচ্ছে। কিন্তু গণভোটে তো নোট অফ ডিসেন্টের কোশ্চেন সলভ করে গণভোট হয়েছে, নোট অফ ডিসেন্ট রেখে কিন্তু মানে বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট যদি থাকে ওই জিনিসটা পরবর্তীতে তার আলাপে আসবে, কিন্তু সে তো মৌলিক জায়গায়। আমি যখন সংবিধান কি বলা যায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা জুলাই সনদে আমি যখন স্বাক্ষর করছি, স্বাক্ষর করার পরে আমি যদি ওই আদেশেই বলা আছে যে সংসদ সদস্যের সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে, ওইখানেই তো ভঙ্গ করে ফেলে। আচ্ছা, আমি এবার একটু অন্য জায়গায় যাই। ইরানের ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা করা হয়েছে মার্কিন আক্রমণে বা ইসরায়েলি মার্কিন যে হামলা সেটাতে তিনি নিহত হয়েছেন। এটা নিয়ে বিপুল একটা আলোচনা চলছে। এইটার ইম্প্যাক্ট বা এই ওয়ার যদি চলতে থাকে এটার ইম্প্যাক্ট বাংলাদেশে কেমন করতে পারে বা এইটা নিয়ে আপনার পারসেপশনটা কি? আমরা মনে করি ইম্প্যাক্ট আছে। কেন ইম্প্যাক্ট আছে? যেমন হচ্ছে মনে করেন আমার উমরা যাওয়ার কথা, যেহেতু শিওর না, শুধু এটা না, আমি আজকে মার্কেটে গেছি, মনে করেন গোল্ডের মার্কেটে আপনি জানেন, দেখবেন যে সেই বলতেছে যে আগামীকালকে 10,000 বাড়তেছে, এই সবগুলো, এবং ডলারের, এরপরে বিজনেস, এরপরে হচ্ছে প্রবাসীদের, আমাদের তো অনেক বিশাল অঙ্কের প্রবাসী হচ্ছে মিডল ইস্টে থাকে, আমরা দেখছি মিডল ইস্টের সবগুলা দেশে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে ঝামেলা হবে। তো এটা মনে করি যে মানে এটা বড় ইম্প্যাক্ট আমরা অর্থনৈতিক ভাবেও বাংলাদেশের সামাজিক ভাবেও পড়বে, কারণ বাংলাদেশের প্রায় বৈধ অবৈধ হোক 1 কোটির মতো প্রবাসী আছে, বাংলাদেশের জনসংখ্যার একটা হিউজ পার্সেন্টেজ, তাদের লাইফ হ্যাম্পার হওয়া মানে আমাদের এখানের ইকোনমি, এখানের লাইফস্টাইল, এখানের সামাজিক। এই যে রেজিম চেঞ্জের যে চেষ্টা যুক্তরাষ্ট্রের, ইরানে হলো বা ভেনেজুয়েলায় হয়েছে আগে, তো
তো এই যে রেজিম চেঞ্জের চেষ্টা, এইটা আসলে মানে এইটারে কিভাবে দেখেন? আমরা তো এটারে কোনো সময়ই ভালোভাবে দেখিনি। আমরা মনে করি না যে বাইরের হস্তক্ষেপে রেজিম চেঞ্জ, আমরা বাংলাদেশেও দেখছি হুম, যে ফ্যাসিস্টদের সময়, হাসিনার সময় হুম। সুজাতা সিং আইসা বাংলাদেশের ইলেকশন ম্যানিপুলেট করতেছে। কিন্তু এই যে এই ইস্যুটার সাথে কানেক্ট করে আজকেও আমরা দেখেছি, গতকাল মূলত ইরানে ওয়ারটা শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে সোশ্যাল প্ল্যাটফর্মে বিশেষত বা কেউ কেউ হচ্ছে পত্রপত্রিকাও লিখছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রসঙ্গেও একইভাবে মার্কিন হস্তক্ষেপের কথা বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে জুলাই অগাস্ট মুভমেন্ট ধরে বলছে। মানে এমন হস্তক্ষেপ কি চাচ্ছেন তারা? না না, এমন হস্তক্ষেপের মধ্য দিয়ে রেজিম চেঞ্জ হয়েছে। ব্যাপারটা কি আপনি যদি বলেন, হুম, মনে করেন আমাদের মহান মুক্তিযুদ্ধ 71 সালের হুম, মহান মুক্তিযুদ্ধ অনেক দেশ সাপোর্ট করেছে, হুম, হুম, স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় হুম, সাপোর্ট করা এক জিনিস, হুম। সরাসরি বিমান হামলা করে রেজিম চেঞ্জ করা আরেক জিনিস। বাংলাদেশে যদি কেউ এই কথা বলে, সে জনগণের আত্মত্যাগকে অসম্মান করতেছে। না, জনগণ রক্তের মাধ্যমে ফ্যাসিস্টদের বিদায় করেছে। আপনি যেহেতু গণ-আন্দোলনের মাধ্যমে। সম্মুখসারির এবং গণ-আন্দোলনের প্রভাবশালী মাধ্যমে নেতা, মানুষ। সেই জায়গা থেকে আমি এই কোশ্চেনটা এই কারণে তুললাম যে এই যে আলোচনাটা হচ্ছে, এই জায়গাটাতে আমরা পরিষ্কার কোনো বক্তব্য কখনো সেভাবে পাচ্ছি না। সেটা হচ্ছে এই সমর্থনই যদি আপনি ধরেন, কোনো সমর্থন কি ছিল এরকম? সমর্থন থাকতে পারে, যেমন হচ্ছে মানে আমরা তো ফিল্ডের মানুষ, হুম, আমরা তো আর সমর্থন বুঝি না। আমরা যেটা বুঝি যে জনগণের আন্দোলনে হয়েছে, কিন্তু তখন আমরা দেখছি মানে বিভিন্ন বহির্বিশ্বের জায়গা থেকে হুম, বলা হচ্ছে যে এই মানে আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের ব্রুটালিটি হুম, করা যাবে না, হুম, এই ধরনের মেসেজ তো আসছে। এটা এক ধরনের সমর্থন তো অবশ্যই। আইন শৃঙ্খলা বাহিনী মাস কিলিং করতেছে, হুম, মানে শুট করতেছে নিরস্ত্র ছাত্রদের উপর হুম, বা জনতার উপর, শ্রমিকদের উপর। হুম। তো এটার বিরোধিতা করাও তো এক ধরনের সমর্থন, এটা তো আমরা দেখছি। হুম। তো এটা তো অবশ্যই সমর্থন, কিন্তু এই সমর্থন আর এর বাইরে অন্য আর কিছু? রেজিম চেঞ্জ তো আলাদা জিনিস। রেজিম চেঞ্জ হচ্ছে আমরা ভেনেজুয়েলায় দেখছি প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে অপহরণ করে নিয়ে গেছে। হুম। আমরা ইরানে দেখলাম যে আয়াতুল্লাহ খামেনিকে মানে মার্ডার করা হয়েছে। হুম। বাংলাদেশে কি হয়েছে? গণ আন্দোলনে পদ থেকে বাধ্য করা হয়েছে। হুম। এখানে তো কেউ আইসা বিমান বাহিনী হামলা করে না, কারো বা গণ আন্দোলনে কি কোনো সমর্থন বা সহযোগিতা? সমর্থন তো থাকতে পারে, সমর্থন সরাসরি যে কোনো কোনো সহযোগিতা যে কোনো প্যালেস্টাইনের মুভমেন্টে আমাদের জাতিগত সমর্থন আছে না, আমরা সমর্থন করি না। যে কারো নৈতিক আন্দোলনে বা বৈধ কোনো আন্দোলনে সমর্থন করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে এই আলাপটার ব্যাকগ্রাউন্ড হিসেবে টানা হচ্ছে যে বেসিক্যালি যে ট্রেড এগ্রিমেন্ট যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিদায়ের অর্থাৎ নির্বাচনের মাত্র 2 দিন আগে 9 ফেব্রুয়ারি স্বাক্ষর করলো, এবং এই ইস্যুটাতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের মাঠে ছিল তারা খুব একটা উচ্চবাচ্য করেনি। প্রভাবশালী রাজনৈতিক দল, সেটার মধ্যে এনসিপিও আছে। তো এই জায়গাটার সঙ্গে জুড়ে দিয়েই এই পারসেপশনটা তৈরি করা হচ্ছে বা এই পারসেপশনটা তোলা হচ্ছে। আপনি যদি তো কনস্পিরেসি করতে না চান, না, কনস্পিরেসি না, এই আলাপটা আছে, আমি আপনার কাছ থেকে জিনিসটা স্বচ্ছতা চাচ্ছি। সেটা হলো যে এই যে ইউএস এগ্রিমেন্ট, যেটা ট্রেড এগ্রিমেন্ট ইস্যুতে আসলে এনসিপির অবস্থানটা কি? এনসিপি শুরু থেকে বলছে যে কোনো এগ্রিমেন্ট ওপেন হইতে হবে হুম, এবং উইন উইন সিচুয়েশনে হইতে হবে। হুম, কারো জোর জবরদস্তিমূলক এগ্রিমেন্ট হইতে পারবে না, হুম। এইটা। আর স্পেসিফিক এটা নিয়ে বক্তব্য হয়তো এনসিপি দিবে দলীয় হুম। স্পেসিফিক একটা এগ্রিমেন্ট। না, ট্রেড কিন্তু এগ্রিমেন্ট যে কোনো হুম। মানে বৈদেশিক চুক্তির ব্যাপারে এনসিপি স্পষ্ট, এর আগেও বলেছে যে এটা হইতে হবে পারস্পরিক সম্মানের মর্যাদার এবং ওপেন। এখানে কোনো ধরনের জোর জবরদস্তিমূলক ইউএস এর সঙ্গে বাণিজ্য চুক্তিটা নিয়ে মূল সমালোচনাটাই হচ্ছে যে বাংলাদেশ এখানে নতজানু হয়েছে, এই হচ্ছে মূল সমালোচনা, এবং সেইখানকার ইস্যু এটার সাথে তো গণ আন্দোলন আপনি কেন না না, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে আসছে যে অন্তর্বর্তী সরকার কি এই কারণেই এলো কিনা, আচ্ছা, মানে আলোচনাগুলো এই ধরনের। তো সেইখানে যে প্রসঙ্গটা আসছে সেটা হলো যে এইখানে সামরিক সরঞ্জামের ইস্যু আছে, এবং বলা আছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি আমি সামরিক সরঞ্জাম করি তাহলে অন্য তৃতীয় রাষ্ট্রের সঙ্গে চুক্তি করার আগে তার এক ধরনের অনুমোদন নিতে হবে। এই ধরনের কিছু ধারা আছে, এবং আমরা সম্প্রতি যেটা জানতে পারছি বা এক ধরনের আলাপ আমরা পাচ্ছি সেটা হচ্ছে আকসা চুক্তি এবং জেসমিয়া চুক্তি। এই দুইটা চুক্তি ভীষণভাবে বিতর্কিত। একটা হচ্ছে জেসমিয়ার মধ্যে দিয়ে ঘাঁটি, পরোক্ষ ঘাঁটি তৈরির
করে সাধারণত জিসু মিয়া যেই দেশে আছে, যুক্তরাষ্ট্র সেই দেশে পরবর্তীতে এক ধরনের ঘাঁটি স্থাপনের ব্যবস্থা বা ওই দিকে আগে। আকসার ক্ষেত্রেও ঠিক একইভাবে সামরিক সরঞ্জাম বা হচ্ছে এই ধরনের পর্যায়ে প্রযুক্তির লেনদেন এটার মধ্যে দিয়ে পরোক্ষ নিয়ন্ত্রণে চলে যায়। এই দুটো চুক্তিও আলোচনার টেবিলে আছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এখনো আমরা সরকার তরফ থেকেও কিছু জানতে পারিনি বা পরিষ্কার কোনো বক্তব্য এখনো আমরা পাই। এইটা আসলে আমাদের জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, আপনি জানেন যে চীনের সাথে এক ধরনের সংকট আছে যুক্তরাষ্ট্রের, এবং চীনের আবার বাংলাদেশে এক ধরনের ইন্টারেস্ট আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনার, বাংলাদেশ সবচেয়ে বেশি ইম্পোর্ট করে চীন থেকে, এবং একক দেশ হিসেবে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে যুক্তরাষ্ট্র। তো এক ধরনের কিন্তু ভারসাম্যের কোশ্চেনে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে। সো এই জায়গাটাকে আসলে আপনার একজন রাজনীতিক হিসেবে আপনি আসলে এই পজিশনটাকে কিভাবে মূল্যায়ন করবেন, যে বাংলাদেশে আসলে করণীয়টা? আমরা মনে করি আমাদের কারো পাওয়ার প্লের ব্যাটলফিল্ড হওয়া উচিত না, মানে এইটা হওয়া উচিত না। আমাদের সবার সাথে একটা আস্থার সম্মানজনক সম্পর্ক থাকা উচিত, যার সাথে যতটুকু দরকার। যেমন আমার ট্রেডের জন্য আপনি বলতেছেন যে আমার চায়না ট্রেডের অন্যতম পার্টনার, যুক্তরাষ্ট্র আমার ট্রেডের অন্যতম পার্টনার, তো এরপরে আমার ডেভেলপমেন্টেরও অন্যতম পার্টনার এই দুটা দেশ। আমি মনে করি না যে আমাদের দেশের নিজেদের দিকে ফোকাস দেওয়া উচিত, নিজের ডেভেলপমেন্টে ফোকাস দেওয়া উচিত, নিজের ন্যাশনাল বিল্ড আপের ফোকাস দেওয়া উচিত। এটার জন্য প্রত্যেকের সাথে একটা সম্মানজনক সম্পর্ক তৈরি, কারোর সাথে শত্রুতার দরকার নেই, এবং একটা পক্ষ হয়ে আরেকটা পক্ষের সাথে শত্রুতার দরকার নেই। আমার মনে হয় যে আমরা ওই ন্যাটোতে যখন যোগ দিচ্ছি তখন থেকে আমরা এই লাইনেই আছি, এবং আমরা এইটারে আমরা মনে করি আমরা ওন করি। নেমের কথা হ্যাঁ, তো এই যে জায়গাটা আপনারা হচ্ছে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর দলের পক্ষ থেকে একটা আপত্তি তুলেছেন। এই আপত্তি জায়গা তো স্পষ্ট আসলে, কিন্তু খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল তখন তো আপনার নিরাপত্তা উপদেষ্টা মনে করে বা হাই রিপ্রেজেন্টেটিভ একজনকে নিরাপত্তা উপদেষ্টা যদি রাষ্ট্র মনে করে সে ক্যাপাবল দিতে পারে। আমরা কোন পয়েন্টে পররাষ্ট্র বলছি, আমরা তো তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে পার্সোনাল আলাপে যাই নাই। আমরা বলছি মনে করেন একটা ইলেকশন হচ্ছে, ইলেকশনের সময় আপনি গভর্নমেন্টে আছেন, আমরা দুজন ফাইট করতেছি, ফাইট বলতে প্রতিদ্বন্দ্বিতা। ইলেকশনের পরে আপনি বিজয়ী হইলেন, এখানে যিনি আছেন গভর্নমেন্টে উনি আপনার সাথে গিয়ে মন্ত্রিসভায় যোগ দিলেন, স্বাভাবিকভাবেই কোশ্চেন হবে ইলেকশনটা কি আসলে ম্যানিপুলেটেড হয়েছে কিনা। খুবই ন্যাচারাল। আপনি দেখতেছিলেন না 2 মাস আগে 3 মাস আগে গত 6 মাস আগে সালাউদ্দিন সাহেবরাই প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলতেছে যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। ছাত্র উপদেষ্টারা তো এনসিপির কেউ ছিলেন না, এবং তারা ছাত্রদের প্রতিনিধি ছিলেন, গণ অভ্যুত্থানের ছাত্রদের নেতৃত্বের প্রতিনিধি ছিলেন, এনসিপির তো কেউ ছিলেন না। এবং মাহফুজ আলম এনসিপিতে তো যোগদান করেননি, পদত্যাগ করে আরেকজন করছেন, কেউ করতে পারে, এটা এক জিনিস। এবং তারা কিন্তু ইলেকশনের সময় আর দায়িত্ব থাকেননি তাদের। খলিলুর রহমানও তো বিএনপিতে যোগ দেন। জি না গভর্নমেন্টে তো যোগ দিচ্ছেন, আমি কি বলছি বিএনপিতে যোগ না দেওয়া, বিএনপির সরকার, আমি তো সরকারের কোশ্চেনটাই করতেছি। আমি বলতেছি হচ্ছে এই যে আপনি একটা ইলেকশন পরিচালনার সময় গভর্নমেন্টে ছিলেন, আবার ইলেক্টেড গভর্নমেন্টের সরকারে ছিলেন, অবশ্যই করছেন। যে কারো অনেকে বলছে খলিলুর রহমানের এই পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগটি আসলে হচ্ছে মার্কিন চাপের কারণে বা এই কারণে। আমরা এই আলোচনাটিকে আপনি আসলে কিভাবে, আমরা কোনো কি বলা যায় স্পষ্ট অবস্থান ছাড়া এই ধরনের বক্তব্য দিতে চাই না। কিন্তু আমরা মনে করি তার এই নিয়োগটা অনেক কিছু স্বচ্ছতা, ইলেকশনের স্বচ্ছতা নিয়ে কোশ্চেন তুলেছে, এবং এটা আমরা মনে করি এবং আমরা অফিসিয়ালিও বলেছি। হ্যাঁ, অফিসিয়ালি বলেছেন, নিশ্চিতভাবে অফিসিয়ালি বলেছেন। আমরা এই যে একদমই শেষ দিকে আমরা যে সম্প্রতি কয়েকদিন আগে একটা তালিকা পেলাম যে পুলিশের এত লোক নিহত হয়েছে, এবং সেইটা নিয়ে এক ধরনের আলোড়ন উঠলো, নানা মাধ্যমে আমরা বক্তব্য পেলাম। আমরা হান্নান মাসুদ ওনাকে দেখলাম যে এই বিষয়ক একটা বক্তব্য দিতে, যে উনি বলছেন যে তাহলে তো আমাদের চলে যেতে হবে, এই ধরনের একটা। এটা কেন দেখিনি। হ্যাঁ, এটা ফেসবুকে একটা স্ট্যাটাস আমরা পেয়েছি। আচ্ছা, দেখেন তালিকার ব্যাপারটাও আমি দেখতেছি যে এক এক জায়গায় এক এক রকম। আরেকটা স্ট্যাটাসের কথাও এখন যেটা হয়, ফটোকার্ডের যুগে কোন ফটোকার্ড ট্রু কোনটা ট্রু না এটা আমরা বুঝে উঠতে পারি। এটা কিন্তু ওনার প্রোফাইল
কিন্তু আমরা যেটা মনে করি এখানে, আমরা মনে করি যে এইটা যাতে কোনোভাবেই গণ অভ্যুত্থানে যারা রাজপথে ছিল তাদেরকে ভিলেনাইজ করার জন্য বা তাদেরকে হয়রানি করার জন্য, রাজনৈতিক হয়রানির জন্য টুলস না হয়। আমাদের পজিশন এইটা। আমরা বিচারে তাহলে আপনাদের কোনো আমরা 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 কোনো ধরনের যে কোনো লিগ্যাল ফৌজদারি অপরাধের বিচার, আমি তো বলতেছি না যে ফৌজদারি কোর্ট সব বন্ধ করে দেন, যার যার বিচার ওইভাবে হবে। কিন্তু এই টার্মটারে আপনি যখন কয়েন করেন পুলিশ হত্যার বিচার, হোয়াট ইজ পুলিশ হত্যার বিচার, তখন কি পুলিশ হত্যা হয়েছে? না, ওটা গণ অভ্যুত্থান। না, আমরা ওইখানে 5 আগস্টের পরেও আমরা থানা জ্বালাতে দেখেছি। ওইখানে ওটা আমি কি বলতেছি যে তখন কি হয়েছে, আন্দোলনের সময় ওটা হয়েছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে মানে যখন হচ্ছে পুলিশ ফায়ার করতেছে, তখন কেউ যদি প্রোটেকশন করতে গেছে, কেউ যদি মানে এটা তো আমার হচ্ছে সেলফ ডিফেন্স আছে, আমার বাঁচতে হবে না। এখন মনে করেন কেউ তখন একটা ঢিল ছুড়ছে, পুলিশের গায়ে আঘাত লাগছে, পুলিশ মারা গেছে, সাধারণ মানুষ মারা গেল 50 জন, পুলিশ মারা গেছে 1 জন। এটারে আপনি যদি ভিলেনাইজ করেন তাহলে হচ্ছে যেটা হবে, আমি ভিলেনাইজের পোরশনে আমি যেটা হবে সেটা হচ্ছে আপনি ওই যে সেলফ ডিফেন্সের পজিশনটা। না, পুলিশও তো আমরা মনে করি, আমরা বলি না পুলিশের ওই বক্তব্যটা, পুলিশের বক্তব্য পুলিশ কিন্তু ফর্মালি দেয় না। ওটা আপনি জানেন হচ্ছে ফেসবুক স্ট্যাটাসে একটা আওয়ামী লীগের লোক দিচ্ছে, পুলিশের বক্তব্য পুলিশ দেখ যে তারা বলুক কি হয়েছে, পুলিশ কিন্তু দেয় নাই এখনো। তাহলে আমরা শুধু আওয়ামী লীগের একটা লোকের পুলিশের হইয়া ওই মাছের মায়ের পুত্র শক্তি হওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা এটা মনে করি। আমরা মনে করি যে তখন হাসিনা এবং হচ্ছে আওয়ামী রেজিম ব্রুটালি আইন শৃঙ্খলা বাহিনী ইউজ করছে। এই কারণে কেউ যদি ক্যাজুয়ালিটির শিকার হয়, আমরা তো মানবিক মানুষ, আমরা কারো ব্যাপারে কোনো ধরনের নেই। কিন্তু আমরা মনে করি এটা গণ অভ্যুত্থানের কে যদি কোশ্চেন করা হয় কিছু টার্ম কয়েন করে, এই টার্মটা কে কয়েন করতেছে? আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয় করতেছে, যে হচ্ছে গণহত্যার সাথে সম্পৃক্ত। তাহলে স্বাভাবিকভাবে আমার কোশ্চেন আসবে যে এইটা কোথা থেকে আসতেছে। আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। তো এই কারণে আমরা মনে করি যে এই টার্মটা কোথা থেকে আসতেছে, এটা দিয়ে হচ্ছে এটা কোশ্চেন তৈরি হয়। মানে এমনিতে হচ্ছে যে এইটাকে যদি ভিলেনাইজ করার ক্ষেত্রে ওয়েপন হিসেবে ব্যবহার না করে, সেক্ষেত্রে আপনাদের এই ধরনের বিচার প্রক্রিয়া বা ফৌজদারি অপরাধের বিচারের ক্ষেত্রে আপনাদের কোনো যে কোনো ফৌজদারি অপরাধের বিচার হতে পারে, প্রমাণ হইলে বিচার হবে, কোনো সমস্যা নেই। তো আমরা তো কোনো আদালতে বার দেব না যে ফৌজদারি অপরাধের বিচার হবে। কিন্তু যদি গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ব্রিজ উঠে গেছে, লিগালি এটা আপনি পারেন মানে পারেন না, কিন্তু আইনি ভাবে এটা কিন্তু মানে আপনাকে দেশদ্রোহিতার সাজা হবে। কিন্তু গণ অভ্যুত্থানের তো এক ধরনের ইন্ডেমনিটি থাকে। আমি কিন্তু বলতেছি না আমার ইন্ডেমনিটি দরকার, এটা বলতেছি না। গণ অভ্যুত্থান আমিও করছি, আপনি করছেন, আপনার সন্তান করছে, সবাই করছি আমরা। তো গণ অভ্যুত্থান মানে গণের, এনসিপির না। আমি বলতেছি যখন একটা গণ অভ্যুত্থান হয়, তখন গণ অভ্যুত্থান কেন হয়েছে? একটা ফ্যাসিস্ট রেজিম, সে আসে হচ্ছে আইনের ব্যত্যয় ঘটায়। তো স্বাভাবিকভাবে আমি তো আইন মাফিক চাইলে তারে আমি ফালাইতে পারতেছি না বা তাকে আমি প্রতিরোধ করতে পারতেছি না। তখন যেটা হয়, গণ অভ্যুত্থান কোনো ওই ধরনের রুলসের মধ্যে থাকে না। গণ অভ্যুত্থান হয় হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত মুভমেন্ট। ওই স্বতঃস্ফূর্ত মুভমেন্ট হয়েছে, এটাকে যদি আপনি আইনের ফ্রেমওয়ার্কে গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদেরকে ক্রিমিনালাইজ করতে চান, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে দাঁড়াবো। আচ্ছা, কিন্তু আমরা বলবো না যে আপনি আদালত বন্ধ করে দেন, অমুক ফৌজদারি অপরাধের বিচার হবে না, এগুলো আমরা বলবো। কিন্তু আমরা কোনো ধরনের ক্রিমিনালাইজেশন অফ গণ অভ্যুত্থান বা এই ফ্রেমওয়ার্কে আমরা ঢুকতে চাই। যে একটা টোটাল অথরিটারিয়ান রেজিম, ফ্যাসিস্ট রেজিমের এগেইনস্টে একটা মুভমেন্টের পর একটা আমরা পেলাম হচ্ছে, বলা হলো বাংলাদেশ 2.0 নতুন বন্দোবস্ত। এই বা নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্ত আসলে কতটুকু পেলাম? আমরা আসলে পাইনি। কেন বাংলাদেশটা পাইনি? কারণ আমাদের মনে হয়েছে যে আসলে তরুণ প্রজন্ম বা হচ্ছে যারা মুভমেন্ট করেছিলাম আমরা না, শুধু সবাই মিলে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, ওটা বাস্তবায়ন হয়নি নানান কারণে। আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, ইন্টারিম গভর্নমেন্টকে তার সংস্কারমূলক কাজগুলো না করতে দিয়ে ইলেকশনের দিকে টাইপ করা হয়েছে। আমরা বলি নাই যে আমরা গণতন্ত্র চাই না, কিন্তু আমাদেরকে এরকম ফ্রেমিং করা হয়েছে যে ওরা ইলেকশন চায় না। ইলেকশনের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা চাইছি একটা গুণগত পরিবর্তন হোক,
একটা রেজিম চেঞ্জ হয়েছে এবং সেই রেজিমটা ছিল ফ্যাসিস্ট রেজিম। সে একটা কাঠামো তৈরি করছে, যেই কাঠামোটা হচ্ছে পুরো গণবিরোধী কাঠামো। আমরা চাইছি এটা গুণগত পরিবর্তন, হইল না। না হওয়ার পরে আমরা বললাম অ্যাটলিস্ট তাহলে হবে এরকম একটা ফরম্যাট করে। এটার জন্য ঐকমত্য কমিশন হইল, জুলাই সংস্কার মানে ওই যে সনদ হইল, এরপরে হচ্ছে সংস্কার আদেশ হইল। এইটাতেও আমরা যখন দেখলাম যে আমাদের বিগ পার্টি সরকারি দল সে এলাই ফিল করতেছে না, সেইটা নিয়ে কোশ্চেন তুলতেছে। মানুষের জনগণের রায়কে, গণভোটে 60% উপর মানুষ যদি রায় দিয়ে দেয়, এরপরে এই রায়কে আবার কোশ্চেন করতেছে, তখন বা গণভোটকেই কোশ্চেন করতেছে। তো তখন আমাদের মনে হয় যে আসলে এই পরিবর্তনটা হয়েছে কি। তো পরিবর্তনটা এখন পর্যন্ত হয়নি, কিন্তু পজিটিভ জিনিস কি, আমরা পুরোপুরি নেগেটিভে যাইনি। পজিটিভ জিনিস কি, মানুষ ধারণ করে যে এটা হইতে হবে, এবং এটার অংশ হিসেবেই দেখবেন যে আগে যেই তরুণরা রাজনীতি বিমুখ ছিল, তারা মনে করছিল যে না মানে আই হেট পলিটিক্স, তারা এখন হচ্ছে ভেরি মাচ এঙ্গেজড ফিল করতেছে পলিটিক্সে, যে না পরিবর্তন আমারই করতে হবে, আর কি করবে, কেউ তো করবে না, আমার হয়ে একজন করবে না। এতদিন আমাদের মাথায় ছিল কি রাজনীতিবিদরা সব ভালো হয়ে যাক, তাহলে দেশটা ভালো হয়ে যাক। তো আমরা রাজনীতি মানে অভ্যুত্থানের পরে দেখলাম যে আসলে রাজনীতিবিদরা ভালো হয়ে যাক এই জিনিসটা টেক্সট বুক আলাপ। এটা ভালো লোকের রাজনীতিতে আসতে হবে, তাইলে রাজনীতি চেঞ্জ হবে, আমাদের এটা ফিলিংস। এইটা এতে দেখলাম যে ইয়াং জেনারেশন এনকারেজ ফিল করছে, এবং এইটা হচ্ছে পজিটিভ সাইড। আমরা হয়তো 5 বছর 10 আমি বছর একদম- পরে একটা দেখবো যে পরিবর্তনটা হচ্ছে।